প্রিয় ছাত্রছাত্রী, এর আগে ভিডিওটা আমি তোমাদের বুঝিয়েছিলাম যে সংযোজন ছক কাকে বলে এবং সেখানে এডিশন মডিউলো বা যোগ মডিউলো এন এবং মাল্টিপ্লিকেশন মডিউলো এন অর্থাৎ গুণ মডিউলো এন যেটা, তার আমি এক দুটো এক্সাম্পল দিয়েছিলাম। আজ এই ভিডিওটির মাধ্যমে তোমরা শিখে যাবে কিভাবে একটি সংযোজন ছক তৈরি করা যায় এবং সেই ছক থেকে যদি এক সমউপাদানের অস্তিত্ব থাকে তা আমরা কিভাবে নির্ণয় করব এবং ওই ছকের প্রত্যেকটি পদ ইনভার্টিবল কিনা তা আমরা জানতে পারব। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা শিখব সংযোজন ছক কিভাবে গঠন করা যায় এবং তার থেকে যদি এক সমউপাদানের অস্তিত্ব থাকে তা কিভাবে নির্ণয় করা যায় এবং তার সাথে প্রতিটি পদ ইনভার্টেবল কিনা সেটা জানার চেষ্টা। ঠিক আছে, দেখো তবে আজকে মনে করো আমি একটি সেট নিয়ে নিচ্ছি, প্রদত্ত এস একটি সেট যেখানে 1 2 3 4 5 6 এই 6টি সদস্যকে রাখা আছে এবং একটি বাইনারি কম্পোজিশন দেওয়া আছে এইভাবে যে যেখানে এ স্টার বি বা এ কম্পোজিশন বি ইকুয়াল টু আর দ্বারা যেখানে আর হলো ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ বি কে সেভেন দ্বারা ভাগ করা হয় এবং a, b belongs to S। ঠিক আছে, অর্থাৎ আমরা এই সংযোজন প্রদত্ত সেটের উপর সংযোজন ছকটি আমরা বানাবো। ঠিক আছে, এখন দেখো কিভাবে সংযোজন ছকটি বানানো হয়। নিয়মটা কি দেওয়া আছে, বিপদ প্রক্রিয়ার নিয়ম আছে যে এর রেজাল্টটা আর হবে। আর হচ্ছে কি, ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এবিকে 7 দ্বারা ভাগ করা হয় এবং a, b এই সেটের অন্তর্গত। তার জন্য প্রথমেই কি করবে দেখো, প্রথমেই এইভাবে একটা ছক তৈরি করবে। এখানে বাইনারি যে কম্পোজিশনটা ছিল সেটা লিখবে আর উপরের সারিতে এইভাবে 1 2 3 1 2 3 4 5 6 এইভাবে এটা লিখে কমপ্লিট করবে। এবার এই পাশেও লিখবে 1 2 একইভাবে লিখবে 3 4 5 সবটাকে একটু বাড়িয়ে নাও 6। এবারে 6টাকে আমি কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, দেখো তার মানে কি হলো, কম্পোজিশন টেবিলের একদম উপরের সারিতে রাখবে তোমাদের সেটের মধ্যে যে সদস্যগুলো দেওয়া থাকবে। এখানে 6টা দেওয়া ছিল, 6টা
5টা দেওয়া থাকলে 5টাই হবে, মানে যা দেওয়া থাকবে এখানে টেবিলটার মধ্যে লিখবে। আর এই কর্নারটার মধ্যে আমরা কি লিখলাম, এই কর্নারটার মধ্যে আমরা যে কম্পোজিশন মানে বিপদ প্রক্রিয়াটি ছিল সেটি লিখবে, ঠিক আছে। আর এখানে প্রথম এই উপরের সারিতে যা লাগবে বাম দিকের সারিতে একই সদস্যগুলো রাখবো। এবার দেখো নিয়মটার দিকে লক্ষ্য রাখো। নিয়মটা বলেছে যে এবিকে 7 দ্বারা ভাগ করা হয়। এবি মানে কি বলো তো? এইখানে এবি বলতে বোঝায় যেমন 1কে যদি ধরো 1-এর সাথে 1টাকে গুণ করবে, 1-এর সাথে 1টাকে গুণ করে কত পাওয়া যাবে 1, তাকে তোমরা 7 দিয়ে ভাগ করবে। ক্ষুদ্রতম অঋণাত্মক যে ভাগশেষ সেই রেজাল্টটা লিখবে। যেহেতু এখানে 1 হলো 1 হলো 1 × 1, যা 7-এর থেকে কম, তাহলে এখানে ভাগশেষ 1ই থেকে যাবে, তাই না? কারণ এখানে 7-এর থেকে 1 কম, তাহলে এটা 1কে 1ই লিখবে। একইভাবে 1কে 2, 1 × 2 মানে 2, 2 7 থেকে লেস, এর জন্য 2ই হবে। 1 × 3 3 হবে, 1 × 4 4ই হবে, 1 × 5 5ই হবে, 1 × 6 6ই হবে। যেহেতু এই 6 সংখ্যাটিও 7-এর থেকে ছোট, তাই ভাগশেষ 6 থেকে যাবে। এবার পরের সারিতে দেখো কীভাবে বসাবে। 2 × 1 2ই হবে, 7-এর লেস আছে। 2 × 2 4 হলো, 2 × 3 কত হলো 6 হলো। এবার দেখো 2 × 4 কত হবে 8 হবে, 2 × 4 8। তাহলে 8 মানে দেখো 7-এর থেকে বড়, তাহলে 7 দিয়ে এটাকে ভাগ করা যাবে, ভাগফলটা 1 হবে। আর ভাগশেষ কত হবে 1। আমাদের টার্গেট কিন্তু ভাগশেষ, আর যেহেতু ভাগশেষ ক্ষুদ্রতম অঋণাত্মক, তাহলে এখানে কি হবে ভাগশেষ 1 হবে 1। 2 × 5 করলে কত হতো দেখো, 2 × 5 করলে তোমাদের হতো 10। 7 দিয়ে ভাগ করো, 7কে 7 ভাগ যখন করলে অবশিষ্ট 3 থাকতো, সেটাই ক্ষুদ্রতম অঋণাত্মক সংখ্যা, এখানে 3 লিখে দিই। 2 দিয়ে যখন 6কে ভাগ করলে গুণ করলে প্রথমে 2 × 6 কত হলো 12। 12 দিয়ে যখন 12কে যখন 7 দিয়ে ভাগ করবে তখন একবারই যাবে, 7কে 7, তাহলে হাতে কত অবশিষ্ট থাকবে 5। বুঝতে পারছো? 3 × 1 কত হবে 3 হবে, 3 × 6 কত হবে 6 হবে, 3 × 3 কত হয় 9। দেখো 3 × 3 কত হচ্ছে আমাদের 9 হচ্ছে। 9কে 7 দিয়ে ভাগ করতে পারবে, তাহলে 7 দিয়ে ভাগ করলে পরে 2 থাকবে, তাহলে 2 হচ্ছে ভাগশেষ। 3 × 4 কত, 3 × 4 তোমরা জানো, 3 × 4 12। 7 দিয়ে ভাগ করো, 7কে 7 5 অবশিষ্ট থাকবে, তাই এখানে লিখবে 5। 3 × 5 কত হবে 3 × 5 হবে 15। 15কে 7 দিয়ে ভাগ যায়, কিভাবে ভাগ করতে পারো, 15কে 7 দিয়ে ভাগ করলে 7 দোকানে 14, 1 থাকবে, তাহলে অবশিষ্ট অংশটাই আমাদের এখানে লিখতে হবে। 3 × 6 কত হয়, 3 × 6 তোমরা জানো 18 হয়। এবার 18কে 7 দিয়ে ডিভাইড করো, 7 × 2 = 14, কত থাকবে বলো 4 থাকবে, তাহলে 4 হচ্ছে আমাদের এখানে বসবে। বুঝতে পারছো? একইভাবে যখন আমরা পরের সারিতে যাব, আমি এগুলো মুছে দিচ্ছি। 4 × 1 কত হবে 4, 7-এর লেস আছে। 4 × 2 কত হচ্ছে, আবার 4 × 2 কত হচ্ছে 8, তাহলে 8কে 7 দিয়ে ভাগ করলে রিমেনিং কত থাকবে 1, 1 লিখলে। 4 × 3, 4 × 3 কত 12, 7 দিয়ে ভাগ করলে 7কে 7 5 অবশিষ্ট থাকবে, তার মানে এখানে 5 লিখবে। 4 × 4, 4 × 4 কত বলো 16, 16কে 7 দিয়ে ডিভাইড করলে 7 × 2 = 14, 2 রিমেনিং থাকলো, তাহলে এখানে 2 হলো। একইভাবে যখন 4 × 5 করবে, এটা 4 × 4 গেল, তাহলে 4 × যখন 5 ঠিকই ছিল, 4 × 5 যখন করবে 20, 20কে 7 দিয়ে ভাগ করলে 7 দোকানে 14, 14ই হবে, তার মানে 6 থাকবে অবশিষ্ট, এখানে 6। তারপরে দেখো
4 ইন্টু সিক্স, 4 ইন্টু সিক্স কত হয়? 4 ইন্টু সিক্স করলে 24, 7 দিয়ে ডিভাইড করবো 24কে, 3 7 যা 21, 3 থাকবে, তাহলে এই জায়গাটায় 3। ঠিক আছে, এবার আমরা কি করব বলো তো? এবার আমরা 5 দিয়ে 5 ইন্টু 1 5 হবে, 5 2 যা 5 ইন্টু 2 কত হয়? 10, 7 দিয়ে ডিভাইড করলে অবশিষ্ট কত থাকবে? 3, 5 ইন্টু 3, 5 ইন্টু 3 কত হবে? 15, 7 দিয়ে ডিভাইড করো, 7 2 যা 14, 14 মানে 1 থাকে রিমেইনিং, 5 4 যা 20, 5 4 যা 20, 20কে 7 দিয়ে ডিভাইড করলে 7 ইন্টু 2 14, 14 মানে তোমার থাকবে 6 রিমেইনিং, এখানে 6 হবে। আর 5 5 যা কত হয়? 5 5 যা হবে 25, 7 দিয়ে ডিভাইড করতে হবে কে, তাহলে 3 7 যা 21, 4 রিমেইনিং, 4 লিখবে। পরে 5 6 যা কত হবে? 30, 5 6 যা যেহেতু 30, তাহলে 30কে 7 দিয়ে যদি ডিভাইড করো, 4 7 যা 22, তাহলে এখানে 2। এবার লাস্ট আমাদের রইল কত? লাস্টের সারিটা 6 ইন্টু 1 6, 6 2 যা 12, 12কে 7 দিয়ে করলে 5, অবশিষ্ট থাকবে 6 3 যা কত? 18, 7 দোকানে 14, তার মানে 4 থাকবে 4, 7 4 যা 24, 3 7 যা 21, তাহলে কত থাকবে অবশিষ্ট? 3। একইভাবে হচ্ছে, এর জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না। 6 5 যা 30, 30 মানে 6 5 যা 30, তাকে 7 দিয়ে ডিভাইড করবে 28, রিমেনিং কত? 2, 2 অ্যান্সার হবে। তারপরে 6 6 কত? 6 ইন্টু 6, লাস্টেরটা 36, 36কে 7 দিয়ে ডিভাইড করবে 35, রিমেনিং 21। এইভাবে কম্পোজিশন টেবিলটি তৈরি করতে হবে। আশা করি কম্পোজিশন টেবিলটি নিয়ে তোমাদের কোনো ডাউট নেই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের উপরের সারিতে কি আসলো? 1 2 3 4 5 6, তারপরটা আসলো 2 4 6 1 3 5, 3 6 2 5 1 4 4 1 5 2 6 3 5 3 1 6 4 2 6 5 4 3 2 1। এবার যেটা করতে হবে, যে কোশ্চেনটা আমাদের থাকবে, যেই ছক থেকে আমরা দেখব যে একসম উপাদান এই বিপদ প্রক্রিয়ার এই সেটের উপর একসম উপাদানের অস্তিত্ব আছে কিনা, অর্থাৎ এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি এলিমেন্ট, এবং সেটা ছক দেখে কি করে বুঝবে। এবার পরের যে ধাপটা তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো এটা তো আমরা ধরে নিয়েছিলাম এই সারিতে 1 2 3 4 5 6, আর লেফট কলামে ধরে নিয়েছিলাম 1 2 3 4 5 6। তোমাদের দেখতে হবে এখানে যে এই যে সারিটা দেখো 1 2 3 4 5 6, এই সারি মানে এই রোয়ের যে নাম্বারগুলো আছে তা একেবারে যে উপরের সারি আছে তার সাথে হুবহু মিলে যাবে। আমরা বলতে পারি এই দুটো আইডেন্টিক্যাল, অভিন্ন। বুঝতে পারছো? অভিন্ন মানে কি? আইডেন্টিক্যাল। এখানে হয়েছে, সব ক্ষেত্রে যে হবে সে কথা বলা যাবে না। এই নিয়মটার মধ্যে সেটের উপর এই নিয়ম দ্বারা হয়েছে, তাই আমরা লক্ষ্য করতে পারি। আবার দেখো এই কলামে 1 2 3 4 5 6, এই কলামে 1 2 3 4 5 6, তাহলে দুটো কলাম দেখো কি আসলো? অভিন্ন, সেম। অর্থাৎ এখানেও আমরা বলতে পারি আইডেন্টিটি। এইভাবে যখন দেখবে যে কোনো একটা সারি একদম উপরের সারির সাথে মিলে গেছে, এখানে আমাদের এই দ্বিতীয় সারিটাই প্রথম সারির একদম উপরের সারির সাথে মিলে গেছে, আর এই প্রথম স্তম্ভটাই আমাদের একদম লেফট কর্নারে যে স্তম্ভটা ধরা হয়েছিল আগে তার সাথে হুবহু মিলে গেছে, তখন আমরা কি করি? তাহলে এই যে সারি আর এই স্তম্ভ, এই যে সারিটা মিলে গেল আর এই স্তম্ভটা মিলে গেল, তাদের ছেদ যদি করতাম, এইভাবে যদি ছেদ করা হতো রো কলাম, রো 1 কলাম 1, তাহলে ছেদ
ছেদ করলে এই ইন্টারসেকশনের এখানে কোন সদস্যটা পাওয়া যেত? 1 পাওয়া যেত। যেহেতু এই ছেদে 1 পাওয়া যেত, তার জন্য আমরা বলছি যে বিভাজন ছক থেকে পর্যবেক্ষণ করে দেখা যায় যে ছকের প্রথম সারি একেবারে উপরের সারির সঙ্গে অভিন্ন এবং ছকের প্রথম স্তম্ভ একেবারে বাম পার্শ্বের স্তম্ভের সঙ্গে কি অভিন্ন। তাহলে এখন সেই ছকের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর এক পদে ছেদ করেছে। সুতরাং আমরা বলবো এবার যে এস সেটের ওপর এস সেটের ওপর এস সেটের ওপর স্টার দ্বিপদ প্রক্রিয়ায় একসম উপাদান মানে কি বলেছি? আইডেন্টিটি এলিমেন্ট। একসম উপাদান আমাদের কত হলো? একসম উপাদান 1। কি করে বুঝতে পারলে তো? 1টা কি করে বের করতে পারবে? একদম এখানে একটা সারি, প্রথম সারি স্থানে একদম পুরের সারির পদগুলি অভিন্ন হয়েছে এবং এই প্রথম স্তম্ভের পদগুলির সঙ্গে একবারে বা পাশের স্তম্ভের পদগুলি অভিন্ন হয়েছে। তাই দুটো হচ্ছে ছেদ, এই সারি এবং এই স্তম্ভের ছেদে কে আছে? ছেদ পয়েন্ট আছে 1। তার জন্য 1 হবে এই প্রদত্ত সেটের ওপর স্টার দ্বিপদ প্রক্রিয়ায় একসম উপাদান। এবং লক্ষণীয় যে এই একসম উপাদান 1 বিলং করে এস। তাহলে আমরা এইভাবে একসম উপাদান বের করতে পারবো। হয়তো কোনো কোনো অঙ্কে গিয়ে দেখা যেতে পারে যে তৃতীয় সারির সাথে প্রথম সারি একদম উপরের সারি মিলে গেছে, এবং মনে করো কোনো কারণে দেখা গেল যে চতুর্থ স্তম্ভের সঙ্গে প্রথম স্তম্ভ মিলে গেছে, তখন এই দুটোকে আমরা যদি তৃতীয় আর এসে নেই, চতুর্থ নেই, তখন 5 হতো কোনো অঙ্কে। কিন্তু এই অঙ্কে 1ই হবে। কেন? এই অঙ্কে যা হয়েছে আমি আগে ডেসক্রিপশনে বলেছি। এবার এখান থেকে আরও লক্ষণীয়, পরে আমরা কি করে বলবো যে প্রত্যেকটি পদ এস সেটের ইনভার্টিবল মানে যে প্রত্যেকটি পদের আমরা ইনভার্স পাবো কিনা, অর্থাৎ এই যে 1 তার ইনভার্স কত হতে পারে, 2 তার ইনভার্স কত হতে পারে, 3 সদস্য তার ইনভার্স কত, 4 এর ইনভার্স বিপরীত উপাদান কত, 5 এর বিপরীত উপাদান কত এবং 6 এর বিপরীত উপাদান কত, সেগুলো আমরা বের করতে পারবো কিনা সেটা আমরা এখন শিখব। এবার ইনভার্স কি করে ছক থেকে বের করা যায়? এবার ছক থেকে ইনভার্স বের করতে গেলে তোমাদের প্রথমে লক্ষ্য করতে হবে এই যে প্রথম সারি, দেখো এই প্রথম সারিতে দেখো একসম উপাদান আছে। দ্বিতীয় সারিতে গিয়েও দেখো একসম উপাদান এখানে আছে। তৃতীয় সারিতে গিয়ে দেখো একসম উপাদান 1, যেহেতু আমাদের একসম উপাদান এখানে আছে। চতুর্থ সারিতে একসম উপাদান এখানে আছে। পঞ্চম সারিতে একসম উপাদান এখানে আছে এবং ষষ্ঠ সারিতে একসম উপাদান শেষে আছে। প্রথমে সারি বরাবর দেখবে যে প্রতিটি সারিতে একসম উপাদান আছে কিনা, তারপর আবার চেক করবে যে প্রথম স্তম্ভে প্রতিটি স্তম্ভে একসম উপাদান করেছে কিনা। এই স্তম্ভে একসম উপাদান, দ্বিতীয় স্তম্ভে একসম উপাদান, তৃতীয় স্তম্ভে একসম উপাদান, চতুর্থ স্তম্ভে একসম উপাদান, পঞ্চম স্তম্ভে একসম উপাদান, ষষ্ঠ স্তম্ভে একসম উপাদান। অর্থাৎ আমাদের লক্ষ্য করতে হবে যে বিভাজন ছকে প্রত্যেক সারি এবং প্রত্যেক স্তম্ভে একসম উপাদান আছে কিনা। যদি থাকে, ভালো করে শুনবে, যদি থাকে তখন আমরা বলি যে এস সেটের প্রতিটি পদ ইনভার্টিবল। কি বলবো? যদি আমরা প্রতিটি সারি
চেক করব এবং প্রতিটি স্তম্ভ চেক করব। চেক করে যদি দেখি প্রতিটি সারি এবং প্রতিটি স্তম্ভে 100 উপাদান খুঁজে পাওয়া গেল, অর্থাৎ 100 উপাদান তো তুমি আগেই বের করে রাখবে, আমাদের এই পার্টিকুলার অঙ্কের ক্ষেত্রে 1 হয়েছে। যদি 100 উপাদান খুঁজে পাওয়া যায় তখন আমরা বলি যে সুতরাং এস সেটের প্রত্যেক পদ ইনভার্টিবল। এস সেটের প্রত্যেক পদ আমরা কি বলি? ইনভার্টিবল। INVERTIBLE, ইনভার্টিবল। তাহলে আবার বলছি, ইনভার্টিবল কি করে বের করবে তোমরা? ইনভার্টিবল বের করার সহজ উপায় হলো, যখন 100 উপাদান পেয়ে যাবে তখন প্রতিটি সারি এবং প্রতিটি স্তম্ভ বরাবর চেক করে দেখবে যে প্রতিটি সারি এবং প্রতিটি স্তম্ভে 100 উপাদান এখানে 1 আছে কিনা। যদি থাকে তাহলেই বলে দিতে পারবে যে এস সেটের প্রত্যেক পদ ইনভার্টিবল, অর্থাৎ প্রতিটি পদের বিপরীত উপাদান পাওয়া যাবে। তাহলে এবার একের বিপরীত উপাদান কি করে পাবে? দেখো কি করে চেক করবে। এই হচ্ছে আমার 1, চেক করছি 1 এর 100 উপাদান এই সারি বরাবর এখানে আছে। তাহলে এর বিপরীত উপাদান ঠিক 100 উপাদান যেখানে খুঁজে পাবে তার উপরের দিকে যাবে, এই স্তম্ভে 1 পেয়েছি। তাহলে এর 100 উপাদান কত হবে? 1 হবে। 2কে যখন চেক করবে, দেখো 2কে চেক করে তুমি খুঁজে যাচ্ছ 100 উপাদান কোথায়, এই 100 উপাদান খুঁজে পেলে এই বরাবর উপরে চলে যাবে। তাহলে কত পেলে? 4। 3তে যখন যাচ্ছ 3 100 উপাদান আমি লিখে, এই 3 বিপরীত উপাদান, তাহলে এই বরাবর 100 উপাদান খুঁজে কোথায় পাওয়া গেল? এখানে। এখান থেকে উপরের দিকে দিয়ে যে সদস্যটা পাবে সেটাই হবে 3 100 উপাদান। আবার 3 হচ্ছে বিপরীত উপাদান। এইবার 4-এর বিপরীত উপাদান কি করে খুঁজবো? এই আমরা 100 উপাদান পেলাম, এই বরাবর উপরের দিকে যাব, তাহলে কত পেলাম? 2। তাহলে 4-এর বিপরীত উপাদান। 5-এর ক্ষেত্রে কি করে বের করবে? এদিক দিয়ে তুমি যাচ্ছ, গিয়ে 100 উপাদান খুঁজে পেলে, তাহলে 100 উপাদান খুঁজে পাওয়ার পরে কত সদস্য আসলো? বিপরীত উপাদান কত আসলো? 3। তাহলে 6-এর বিপরীত উপাদান কি করে খুঁজবো? আমরা এখানে গিয়ে 100 উপাদান বের করবো, 1 এখানে, তাহলে এই বরাবর উপরের দিকে গেলে কত আসলো? 6 হচ্ছে আমাদের বিপরীত উপাদান। তাহলে মোটামুটি একটা প্রশ্ন জাগে যে বিপরীত উপাদান, তোমরা যদিও জেনে আসছো যে 1-এর বিপরীত উপাদান কি করে 1 হলো। 6কে তো আমাদের বলে দিল, বা 6 থেকে আমরা বুঝে গেলাম। দেখো, অর্থাৎ 1কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পেলে? 1। এবার 7 দিয়ে যদি 1কে তোমরা ডিভাইড করো, ভাগফল 0, তাহলে 1 থাকে অবশেষ। তার মানে 1-এর বিপরীত উপাদান একই হচ্ছে। 2-এরটা কি করে 4 হলো? দেখো 2-এর সাথে কত দেখালো? 2 ইনভার্স 4 হলো। তাহলে 2 × 4 মাল্টিপল করো, তাহলে 2 × 4 মাল্টিপল করলে আমরা কত পাবো? 8। 8কে 7 দিয়ে ডিভাইড করলে তাহলে কত থাকলো অবশেষ? অবশেষ থাকলো 1। তাহলে 100 উপাদান প্রতি ক্ষেত্রে আমরা খুঁজে পাচ্ছি। আর বিপরীত উপাদানের আমাদের ডেফিনিশন কি ছিল? ইনভার্টিবল, যে এমন দুটি পদের গুণফল, মানে গুণফল বলতে এখানে বিপদ প্রক্রিয়া অ্যাপ্লাই করা হবে যাতে তাদের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, সমান সমান দিয়ে আমরা 100 উপাদান খুঁজে পাই। বুঝতে পেরেছে তাহলে যে 100 উপাদান খুঁজে পেলেই এমন দুটি, মনে করো 1-এর সাথে কত গুণ করে এই নিয়মটা প্রয়োগ করলে 100 উপাদান 1 আসবে, ভাগ শেষ 1 আসবে। আমরা দেখলাম 1 ইনভার্স 1, 2 ইনভার্স 4, 3 ইনভার্স 5, 4 ইনভার্স 2, 5 ইনভার্স 3, 6 ইনভার্স 6। আশা করি এটা বুঝতে পেরেছ। এটা ভালো করে তোমরা বারে বারে প্র্যাকটিস করবে।